আমাদের যারা প্রবাসী তারা সেখানে কত কঠিন কাজ আমি দেখেছি বিভিন্ন জায়গায়, কত কঠিন কঠিন কাজ, শক্ত কাজ, ভারী ভারী কাজ তারা করে, শরীরটাকে পানি করে দেশে যখন ফিরে আসে। কারণ ঢাকা এয়ারপোর্টে যখন তারা নামে ব্যাগেজ এগুলা নিয়ে, তখন তারা বুঝে ঢাকা এয়ারপোর্টটা পুলসেরাতের চাইতেও কঠিন। AtoZ Bangla, follow the rules of Islam. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা পারমিশন লাগে। এইটাকে আরব বিশ্বে বলা হয় একামা। কি একামা? আর পাশ্চাত্য জগতে বলা হয় ট্রানজিট পাস। ট্রানজিট পাস। এই লোকটা কতদিন থাকবে, এটা একামা। সেখানে যদি আপনি কোনো চাকরি নেন, আপনাকে আগে দিত 5 বছরের একামা, এখন দেয় 1 বছরের। 1 বছর পার হইলে এইটারে আবার পাসপোর্টের মতো রিনিউ করা লাগে। রিনিউ করতে গেলে আবার নতুন একামার সমান ফিস এটা জমা দেওয়া লাগে ফর আর্নিং সামথিং। কিন্তু পশ্চিমা দুনিয়াতে এই নিয়মটা আমি দেখি নাই। বিমানবন্দরে গিয়ে নামলে ইমিগ্রেশনে জিজ্ঞেস করে যে তুমি এই ব্রিটেনে কতদিন থাকবে, এই আমেরিকাতে কতদিন থাকবে, এই জাপানে কতদিন থাকবে। বিমানবন্দরে গিয়ে যখন আপনি ইমিগ্রেশনে ঢুকবেন, তখন আপনি যদি বলেন 6 মাস, তারা সিল লাগায় দেয়। যদি 1 মাস, তারা সিল লাগায় দেয়। আপনি যতদিন থাকতে চান ততদিন আপনাকে তারা এইভাবে ওকে করবে। এটা অমুসলিম দুনিয়ায় আছে, কিন্তু মুসলিম বিশ্বে নাই। হাই গরু হাত বাদ দোয়, নোয়াখালীতে একটা কথা, হাই গরু হাত বাদ দোয়, মাফ করবেন। এখন তাদের তো টাকা পয়সার অভাব নাই। এই দেশের নিরীহ মানুষ, গরিব মানুষ ঋণ করে, দেনা করে, জায়গা জমি বিক্রি করে সেখানে চাকরি করতে যায়। ঠিক কিনা বলেন? চাকরি করতে যায়। এখন তাদেরকেও এইভাবে শোষণ করা হয়, নাকি হয় না? শোষণ করা হয়। তো এটা আমার আলোচনার বিষয় নয়, শুধু বুঝার জন্য বলছি। আপনি পশ্চিমী দুনিয়ায় যান, অমুসলিম দেশগুলোতে যান, দেখবেন যে আপনি যখন ব্রিটেনে যাবেন, আপনি তখন ব্রিটেনের রানীর মেহমান। রানীর মেহমান কতদিন? যতদিনের আপনাকে ট্রানজিট ভিসা দিয়েছে, যতদিনের। এতদিন আপনি সেখানে গিয়ে যদি বলেন আমার খাওয়ার কোনো ব্যবস্থা নাই, থাকারও কোনো ব্যবস্থা নাই, তখন গভর্নমেন্ট সরকারিভাবে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করবে। কিন্তু মুসলিম দুনিয়ায় এই ধরনের সুবিধা বোধহয় আছে, কিন্তু এখানে বেশি থাকা দরকার ছিল, এখানে বেশি থাকা দরকার ছিল, কিন্তু সেটা নাই। মাথার ঘাম পায়ে ফেলে আমাদের যারা প্রবাসী তারা সেখানে কত কঠিন কাজ আমি দেখেছি বিভিন্ন জায়গায়, কত কঠিন কঠিন কাজ, শক্ত কাজ, ভারী ভারী কাজ তারা করে, শরীরটাকে পানি করে দেশে যখন ফিরে আসে। কারো ডায়াবেটিক, কারো এটা, কারো ওটা, তাদের শরীরটা পুরোপুরি এনার্জি, স্ট্রেংথ, ফিটনেস এই কামাই রোজগার করতে গিয়ে সেখানে শেষ হয়ে যায়। তাদের এই শরীর মাটি করা টাকা তারা দেশে পাঠায়। বর্তমানে বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ বিদেশে আছে, 1.5 কোটি মানুষ। তারা প্রত্যেক মাসে সেখানে কামাই রোজগার করে যেই টাকা পাঠায়, এটাকে বলা হয় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। আমাদের আন্তর্জাতিক বাজারে বৈদেশিক মুদ্রা অর্জনে সবচেয়ে বেশি সহযোগিতা করে আজকে প্রবাসীরা। আর সেই প্রবাসীরা 2 বছর 4 বছর পরে যখন দেশে ফিরে আসে, ঢাকা এয়ারপোর্টে যখন তারা নামে ব্যাগেজ এগুলা নিয়ে, তখন তারা বুঝে ঢাকা এয়ারপোর্টটা পুলসেরাতের চাইতেও কঠিন। এখানেও চোর, এখানেও চোর, এখানেও চোর, এখানেও চোর। ঠিক কিনা বলেন? কোনখান দিয়ে তার থেকে কি নেওয়া লাগবে, কত টাকা কোনখান দিয়ে পাওয়া যাবে। অবশ্য এই লোকগুলো আমাদের সম্পদ,
এই লোকগুলো আমাদের সবচেয়ে বড় রেমিটেন্সের মালিক। তাদেরকে গলাগলি করে এনে সম্মানের সাথে বাইর করা দরকার, কিন্তু তাদেরকে একবার চেকিং এ নির্যাতন করে, আবার লাগেজে নির্যাতন করে, আবার এখানে আবার ওখানে, শুধু চায় যে কিভাবে কিছু লওয়া যাবে। এটা বোধহয় নাই, এটা বোধহয় নাই। ভাইরে ভাই, সে কি কঠিন, কি নির্মম, কি পাশবিক। আমি তো চাকরি করতে যাই না বিদেশে, একজন হুজুর হিসাবে বিদেশে দাওয়াত দেয়, আমি সেখানে একজন দায়ী হিসাবে যাই। একবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজে আমি নামলাম আবুধাবি। সেখানে 2 ঘন্টা ট্রানজিট পাস, চাটা খেলাম, একটু হাঁটলাম, আবার উঠলাম। ওই ব্রিটিশ এয়ারওয়েজ। ঢাকা এয়ারপোর্টে এসে নামলাম। নামার পরে যখন ইমিগ্রেশনে ঢুকলাম, ছাড়পত্র, এখান দিয়ে বের হব, পাসপোর্ট দিলাম। যখন দেখলো আমি বিলাত থেকে আসছি, এখন ইমিগ্রেশনের এই বেটা মনে করলো মালদার পার্টি, বিলাত থেকে আসছে। এখন সে বলে যে আপনার লাগি যে এইটা খোলেন, এইটা খোলেন, এইটা খোলেন। আমি বললাম ভাই, অবৈধ কিচ্ছু নাই, অবৈধ কিচ্ছু নাই। ওখানের লোকেরা আমাকে কিছু হাদিয়া দিছে, কিছু এটা ওটা টুকটাক দিছে, এগুলো আছে। কয় না, আপনার এটা চেক করা হবে। ভাই এখন চাবি দিলাম, এটা খুললো। খুলে সে আমার সব মালকে 2 ভাগে ভাগ করলো। দামিগুলো একদিকে রাখলো, আর কম দামিগুলা আরেক দিকে রাখলো। বললাম ভাই কি, আপনার এই মালগুলা রাজস্ব দেওয়া লাগবে, এইটা করা লাগবে, এইটা করা লাগবে। আগে আমাকে লিস্ট দেখান, আমার এগুলোর মধ্যে নাজায়েজ কোনটা আছে, অবৈধ কোনটা আছে, তারপরে তো আমাকে বলবেন যে এগুলা ট্যাক্স দেওয়া লাগবে। আমার ট্যাক্সের উপযুক্ত কোনগুলা আপনি আপনার অর্ডার দেখান। ভাই দেখাবে কোন ঘোড়ার ডিম, আমি তো আইন উঠছি অনেক ভালো জানি। এখন এইটা নিয়ে সে বলে 20,000 টাকা দেন। দেখছেন কারবার। খারাপের মধ্যে একটা জিনিস আছে, ওই উপহারিয়া জিনিসের মধ্যে লন্ডনের একজন লোক আমাকে একটা সেমাইয়ের মেশিন, ওই সেমাই বানায় যে সেমাইয়ের মেশিন দিছে, এইটা ধরছে, এইটা অবৈধ। এইটা আপনি রেখে দেন। যখন আপনি বলেন অবৈধ, আপনি রেখে দেন। ভাই এইভাবে একটু তর্ক বিতর্ক হচ্ছে। তখন ওই বড় অফিসার একজন আসলো, এসে বলে কি হয়েছে? বললাম ভাই আপনি একটু দেখেন, আধা ঘন্টার বেশি হয়ে গেছে, আমার ছাড়ে না। একবার কয় 20,000 টাকা দেন, আবার কয় 15,000 টাকা দেন, আবার কয় 10,000 টাকা দেন। আমি বলছি আমি 1 পয়সাও দেবো না। আগে আমার এই সেমাইয়ের মেশিন হইলে বেআইনি হইলে বলেন, আমি এটা ট্যাক্স দেবো, খাজনা দেবো। আইনি বেআইনি বুঝি না, দেওয়া লাগবে। তখন ওই লোক তাড়াতাড়ি এগুলা হুজুরের লাগিয়েছে বড় টরে। তারপরে সেই নাচকে একা হুজুর আপনি যান, হুজুর আপনি যান। এই হইল বিদেশ থেকে আসার পরে যে কত রকমের দুর্গতি। এই যে কয়েক মাস আগে আমি উমরা থেকে ফিরে এসেছি, উমরা থেকে ঢাকা বিমানবন্দরে যখন দেখলাম ভাই লাগেজেরে কিভাবে ছুরি দিয়া কাটে, লাগেজেরে কেটে ভালো ভালো জিনিসগুলা যাত্রীদের, প্রবাসীদের ভালো ভালো দামি জিনিসগুলা এগুলো বেশি আলাদা করে। আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না। ডাকাতি, এটারও তো একটা সীমানা আছে। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, কেউ জামা দিছে, কেউ রুমাল দিছে, কেউ একটা ফ্লাস্ক দিছে, মানে এরকম হাদিয়া দেয়। তো আমার লাগিস, আমি চিন্তা করলাম লন্ডন থেকে আসার পরে যে অবস্থা হয়েছে, আজকে উমরা থেকে আসার পরে জানি আমার কোন অবস্থা হয়। এখন উমরা যাত্রী তারা এক লাইনে আছে, আর প্যাসেঞ্জার তারা আরেক লাইনে আছে। এখন ওই উমরা যাত্রী আমরা চিন্তা করতেছি করবোটা কি। কতক্ষণ পরে একজন ইমিগ্রেশন অফিসার সে এসে বলে, যারা উমরা থেকে এসেছেন তারা এই লাইনে আসেন, যারা উমরা থেকে এসেছেন তারা এই লাইনে আসেন। এখন দেখি যে ওই লাগেজ কার্ডিনারা শুধু চোখ বড় বড় করে চায়, কেতা করে বার করে লই গেল।
এখান থেকে তো কিছু কামাই করা যেত। ভাই, এত হীনমন্যতা যদি কোন জাতির জীবনে হয়, আল্লাহ ঘুষ নিষেধ করেছেন, সুদ নিষেধ করেছেন, অরাজকতা, অনৈতিকতা দুনিয়ার সব দেশে আছে, কম আর বেশি, কম আর বেশি। আমার মনে হয় বাংলাদেশ এখানে নাম্বার 1 হবে। কি নাম্বার 1 হবে?